বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত, ইসির অনুরোধে স্থগিত উত্তরবঙ্গ সফর। সাতক্ষীরায় আশাশুনিতে 2 বছরেও শেষ হয়নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ। টিনের ঘরে চলছে পাঠদান। নানা সমস্যায় জর্জরিত কুষ্টিয়ার বিশেষ চাহিদা সম্পন্নদের একমাত্র বিশেষায়িত এনডিডি স্কুল, দরকার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। নওগাঁয় বিএমডিএ অফিসে নষ্ট হচ্ছে কোটি টাকার কৃষি যন্ত্র। অব্যবস্থাপনায় মেশিনগুলো নষ্ট হওয়ায় ক্ষুব্ধ কৃষক। 4 দশকের বেশি সময় পর নতুন নেতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এ দলের হাল ধরলেন তারই বড় ছেলে তারেক রহমান। তাকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান ঘোষণা করেছে স্থায়ী কমিটি। বিএনপির 4র্থ চেয়ারম্যান হলেন তিনি। এদিকে বৈঠকে তারেক রহমানের পূর্ব নির্ধারিত উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয় নির্বাচন কমিশনের অনুরোধে। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে যোগ দিতে একে একে গুলশান কার্যালয়ে আসেন দলের নেতারা। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের পূর্ব নির্ধারিত রবিবারের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের হত্যা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। নির্বাচন কমিশনকে খালিদ হাসান, ডিবিসি নিউজ। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। সবশেষ স্থায়ী কমিটির বৈঠক থেকে তার চেয়ারম্যান হওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়। এর আগে 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়। এরপর লন্ডন থেকেই ভার্চুয়ালি তার নেতৃত্বেই দল পরিচালিত হয়ে আসছিল। আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বহু পট পরিবর্তন হলেও নানা জোয়ার ভাটার বাঁক বদলে এই বদ্বীপের রাজনীতিতে বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে বাঙালি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রয়াণের পর তারই আদর্শকে ধারণ করে 3 বার প্রধানমন্ত্রী হন আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে দেশের রাজনীতিতে অবিসংবাদিত নেতা ও জাতীয় ঐক্যের প্রতীক এবং গণতন্ত্রের অভিভাবকও মনে করতেন দেশের মানুষ। বহুদলীয় গণতন্ত্রের চর্চার দ্বার উন্মোচনকারী বাবা এবং গণতন্ত্রের জন্য আপসহীন মার সন্তান দেশের রাজনৈতিক ক্রান্তিকালে আলোকবর্তিকা হয়ে জাতীয়তাবাদের পুনর্জাগরণের অগ্রসৈনিক এখন তারেক রহমান। 1965 সালের 20 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কোল আলো করে জন্ম নেন তাদের প্রথম সন্তান তারেক রহমান। শৈশবে তিনি বিএফএফ শাহীন স্কুল এবং সেন্ট জোসেফ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1984-85 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ভর্তি হলেও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি সক্রেটিস, প্লেটো, কার্ল মার্কস, এরিস্টটলের মতো বহু ব্যতিক্রমী চিন্তাবিদদের পাঠ আত্মস্থ করেন। বলা যায় পারিবারিক বলয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষাই তাকে রাজনীতির মাঠে ধাবিত করে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক উত্থান পতনের একজন সাক্ষী এবং অংশগ্রহণকারী তারেক রহমান।
2001 সালে নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের সমস্যা এবং সুশাসনের উপর গবেষণা করার জন্য ঢাকায় একটি অফিস প্রতিষ্ঠা করেন তিনি। 2007 সালের 7 মার্চ 1/11 পট পরিবর্তনের পর একটি দুর্নীতি মামলার আসামি করে তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরও 13টি দুর্নীতির মামলা করা হয়। আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের সময়ে তারেক রহমানের উপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ আনেন তার আইনজীবীরা। অবস্থার অবনতিতে তারেক রহমানকে কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে হাসপাতালে স্থানান্তর করা হয়। 2008 অগাস্টে তার বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি হলে 18 মাস কারাগারে থাকার পর ওই বছরের 3রা সেপ্টেম্বর সব মামলায় জামিন হয়। 11 সেপ্টেম্বর বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তিনি হাসপাতালে ছেলে তারেক রহমানকে দেখতে যান। সেদিন রাতেই তারেক রহমান উন্নত চিকিৎসার নামে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা করতে বাধ্য হন। প্রায় 17 বছর প্রবাস জীবনে তাকে বয়ে বেড়াতে হয় 75টি রাজনৈতিক মামলার গ্লানি। তবুও তিনি থেমে থাকেননি, দমে যাননি এক মুহূর্তের জন্য। 2024 সালের 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন দেশে অন্তর্বর্তী সরকার, তখন তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ সাজা পুনর্বিবেচনা করে আদালত সব অভিযোগ থেকে খালাস দেয় এবং বাতিল করে সাজার রায়। এত সবের বাইরেও তারেক রহমান একজন স্বামী, একজন বাবা। দেশের চলমান রাজনৈতিক সংকটকালে প্রায় 1.5 যুগের নির্বাসন শেষে 2024-এর 25শে ডিসেম্বর ঘটে তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে বরণ করতে বর্ণাঢ্য গণসংবর্ধনার আয়োজনে অংশ নিয়ে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে নিজের পরিকল্পনার কথা জানান। আমেরিকার কিংবদন্তি কৃষ্ণাঙ্গ নেতা ও মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং এর অনুকরণে বলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আই হ্যাভ এ প্ল্যান। যদিও এর 4 দিন পর 30শে ডিসেম্বর দেশের সাবেক প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী শক্তির এক বটবৃক্ষ বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রা। ছেলে তারেক রহমান ও দলমত নির্বিশেষে কোটি মানুষের চোখের পানিতে চিরবিদায় নেন তিনি। 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান নিজেকে চেয়ারম্যান করে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। 1981 সালের 30শে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হলে বিচারপতি আব্দুস সাত্তার 1982 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হন। এরপর বেগম খালেদা জিয়া 1984 সালের অগাস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বিএনপির দলীয় গঠনতন্ত্রের 7 গ ধারা অনুযায়ী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের চেয়ারপারসনের পদ শূন্য হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে দলের 4র্থ চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নাম ঘোষণা দেয়া হয়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। পিতার গড়া দল বলেই হুট করেই বড় পদ পদবিতে নয়, মাঠের রাজনীতি থেকেই নানা চড়াই উতরাই পেরিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র, মামলা মোকদ্দমা ও জেল জুলুম মোকাবেলা এবং মৃত্যু ঝুঁকি পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হয়েছেন তারেক রহমান। তিনি দলের 4র্থ চেয়ারম্যান। রাজনৈতিক জীবনের দীর্ঘ 3 যুগেরও বেশি সময় অংশগ্রহণ আর পদে পদে রাজনীতির নানা পরীক্ষায় উত্তীর্ণ আর সফলতাই তাকে এনে দিয়েছে দলীয় প্রধানের মুকুট। দেশের স্বাধীনতার জন্য মায়ের সাথে যিনি সর্বকনিষ্ঠদের একজন হিসেবে কারাভোগ করেছেন পাকিস্তানি বাহিনীর হাতে। রাজনীতিতে তারেক রহমানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1988 সালে। ওই বছর বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে যোগ দেন তিনি। কিন্তু তারেক রহমানের রাজনীতিতে সম্পৃক্ততার শুরু আরও আগে থেকে। 1986 সালে এরশাদের পাতানো নির্বাচন নিয়ে গৃহবন্দিত্ব এড়িয়ে ও গোয়েন্দা সংস্থাগুলোর চোখ ফাঁকি দিয়ে ওই সময়কার সরকারের নানা অনিয়ম তুলে ধরেন। পরে মা খালেদা জিয়ার সাথে রাজপথে আন্দোলনে যুক্ত হয়ে ভূমিকা রাখেন স্বৈরাচার সরকার পতনের। ওই সময়ে একাধিকবার মায়ের সাথে গৃহবন্দী হন তিনি। 1988 সালে বিএনপির সদস্য হবার পর 1981 সালে মা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে দেশের প্রায় সবকটি জেলায় প্রচারণা চালান তারেক রহমান। ওইবার তার নির্বাচনী প্রচারণা চালানো প্রায় সব জেলাতেই বিজয়ী হন বিএনপির প্রার্থীরা। বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে ওইবার দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1993 সালে বগুড়া জেলা ইউনিটের নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের আয়োজন করেন তারেক রহমান, যেখানে ব্যবহার করা হয় গোপন ব্যালট, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে গণতন্ত্রের চর্চায় অনুকরণীয় হয় অন্যান্য দলের জন্য।
2001 সালের নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের সমস্যা ও সুশাসন নিশ্চিতে গবেষণার জন্য ঢাকায় একটি অফিস তৈরি করেন। তার প্রচেষ্টায় সেবার বিপুল ব্যবধানে জয়ী হয় বিএনপি। বিএনপির ওই বিজয়ের পর চেয়ারপারসনের ছেলে হয়েও এবং তৃণমূল থেকে ব্যাপক সমর্থন থাকার পরও এমপি পদ পাওয়ার জন্য নির্বাচনে অংশ নেননি, গ্রহণ করেননি মন্ত্রীপদও। সাংগঠনিক কর্মকাণ্ডের সফলতায় দল 2002 সালে তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করেন। 2005 সালে দেশব্যাপী তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে দলের মধ্যে আরও সুনাম অর্জন করেন তারেক রহমান। ওই সময় দেশের প্রায় প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা মামলা হয়। পরে তাকে গ্রেপ্তার করে চালানো হয় ব্যাপক নির্যাতন। 2008 সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে বাধ্য করা হয়। যুক্তরাজ্যের লন্ডন থেকেই দলের নানা প্রয়োজনে ভার্চুয়ালি ভূমিকা রাখা শুরু করেন তারেক রহমান। 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। যুক্ত হন বিএনপি পুনর্গঠনে। 2018 সালে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় তারেক রহমানকে। এরপর গত প্রায় 6 বছর এই দায়িত্বে ছিলেন তিনি। বিদেশের মাটিতে থাকা অবস্থায়ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে একের পর এক মামলায় জর্জরিত করা হয় তারেক রহমানকে। পরে 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা থেকে মুক্তি পান তিনি। গেল 25শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করেন তারেক রহমান। প্রবাসের প্রায় 18 বছরের নির্বাসিত জীবনেও দেশ ও দলের হয়ে কাজ করেছেন তারেক রহমান। লন্ডন থেকেই দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আয়োজনে ভার্চুয়ালি যুক্ত থেকে সবসময় নির্দেশনা দেন তিনি। দেশের নানা সংকটের পাশাপাশি বিদেশে থেকেই দীর্ঘ সময় হাসিনা বিরোধী আন্দোলনে নেন অগ্রণী ভূমিকা। সবশেষ 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানেও দেন নানা নির্দেশনা। শুধু দেশের রাজনৈতিক অঙ্গন নয় কিংবা বিএনপির জন্য নয়, মহান স্বাধীনতা যুদ্ধেও অবদান রয়েছে তারেক রহমানের। বাবা জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার কারণে মা খালেদা জিয়ার সাথে পাকিস্তানিদের হাতে কারাভোগ করেছেন তারেক রহমান। দেশের স্বাধীনতার জন্য সর্বকনিষ্ঠ কারাবন্দীদেরও একজন তারেক রহমান। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের ভোটের কার্যক্রম স্থগিত হওয়ার সিদ্ধান্তে ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গেল 5 জানুয়ারি আপিল বিভাগের এক রায়ের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যদিও এমন সিদ্ধান্তে ভোটাররা দুই পক্ষেই কথা বলেছেন। কেউ কেউ বলেছেন বিগত আমলে স্বতঃস্ফূর্তভাবে তারা ভোটে অংশ নিতে পারেনি, জানাতে পারেনি তাদের পছন্দের প্রার্থীর কথা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট চান তারা। অন্যদিকে অনেক ভোটার বলেছেন সীমানা জটিলতা নিরসন করেই সুষ্ঠু ভোট হোক। নতুন ভোট দেওয়া অনেক ইচ্ছা ছিল, যেহেতু এটা স্থগিত করা হয়েছে তাতে আমরা সবাই আসলে দুঃখ প্রকাশ করি। আলাদা হয়ে নির্বাচন হওয়াটাই একক আসন চাই। আমরা বিরূপ প্রভাব ফেলেছে আর কি। আমরা চাই যে নির্বাচন যথাসময়েই হোক এবং আমাদের আসন নিয়ে যে জটিলতা এটা সমাধান হোক। পাবনায় 1 আসন নির্বাচনটা স্থগিত করলো, আমরা সাথিয়াবাসী হতাশ। কেন? এটা এই চোর পুলিশ খেলা আমরা আসলে এটা দেখতে চাই না। এই বিষয়ে আরো জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, এ নিয়ে কি বলছেন ভোটাররা, জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে পাবনায় গতকালকে যে সকাল থেকে যে খবরটাই ছড়িয়ে পড়েছিল যে পাবনা 1 এবং 2 আসনের যে সীমানা জটিলতা, এই জটিলতা নিয়ে কিন্তু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েই কিন্তু আমরা দেখেছি যে মিশ্র প্রতিক্রিয়া ওই অঞ্চলের মানুষের মধ্যে দেখা গেছে। পরবর্তীতে আমরা ওই এলাকার যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছি, বা যারা নতুন ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছি। তাদের মধ্যে কিন্তু একটা উৎসাহ, উদ্দীপনা ছিল যে এইবার প্রথম ভোট দেবে। কিন্তু তারপরে এই খবরটি আসার পর থেকেই কিন্তু তাদের মধ্যে একটি হতাশা এবং ক্ষোভ আমরা লক্ষ্য করেছি। আমরা সাথিয়া এবং বেড়া অঞ্চলের
যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু আসলে এই বিষয়টিকে একটি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেও কেউ কেউ দেখছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পাবনা অতীতে কিন্তু পাবনা 1 আসন সাঁথিয়া এবং বেড়ার এক অংশ নিয়ে গঠিত ছিল এবং পাবনা 2 আসন সেটি সুজানগর এবং বেড়ার বাকি অংশ নিয়েই গঠিত ছিল। এটি কিন্তু পরবর্তীতে সাঁথিয়াকে একক আসন মানে পাবনা 1 হিসাবে ঘোষণা করা হয় এবং বেড়া এবং সুজানগরকে পাবনা 2 আসন হিসাবে ঘোষণা করা হয়। তারপর থেকেই কিন্তু 2 এলাকার মানুষের মধ্যে ভিন্ন কিছু বিষয় দেখা গেছে যে সাথী অঞ্চলের মানুষ যারা ছিলেন সাধারণ ভোটাররা তারা কিন্তু এই সিদ্ধান্তে খুশি হলেও বেড়ার যারা অধিবাসী বা ভোটার তাদের মধ্যে কিন্তু আমরা প্রচণ্ড ক্ষোভ লক্ষ্য করেছি। এই নিয়ে কিন্তু তারা বিভিন্ন আন্দোলন করেছে, সড়ক অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। পরবর্তীতে আসলে আমরা সর্বশেষ জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, পাবনার জেলা প্রশাসকের কথা বলেছি। তিনি কিন্তু বলেছেন যে অফিসিয়ালি তিনি কিন্তু এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা পাননি। দেখা যাক, আসলে আমরা চেষ্টা করব যে আসলে আরও কি তথ্য রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে আরও বিস্তারিত নিয়ে আমরা হাজির হব। এই ছিল পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে। গাজীপুরে শ্রীপুর অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি সহ আকাশ নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র ও হত্যা মামলায় জামিনে বেরিয়ে আসা আকাশ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। আকাশ মূলত ভাঙাড়ি ব্যবসায়ী হলেও আড়ালে সে এই অস্ত্রগুলো ভাড়া দিত। ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত 8:30টার দিকে উপজেলার রমগঞ্জ ইউনিয়ন রায়চাঁদ বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভোলা সদর হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সন্ধ্যার পর রায়চাঁদ বাজার এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা একত্রিত হলে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি। অবহেলা আর বাঁকা চোখে তাকানো হয় বিশেষ চাহিদা সম্পন্নদের। সমাজের মূলধারা থেকেও বিচ্ছিন্ন তারা। দেশে এমন মানুষদের সংখ্যা সবচেয়ে বেশি কুষ্টিয়ায়, অথচ এখানকার একমাত্র বিশেষায়িত এনডিডি স্কুলটি নানা সমস্যায় জর্জরিত। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে বিকশিত হচ্ছে না শিক্ষার্থীদের প্রতিভা, পরিণত হচ্ছে বোঝায় দেশ হারাচ্ছে দক্ষ মানব সম্পদ। সাধারণ 10টা মানুষের মতো হলেও প্রত্যাহিত স্বাভাবিক কাজের নানা প্রতিবন্ধকতায় পড়তে হয় বিশেষ চাহিদা সম্পন্নদের। মূলধারার সমাজ ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন এই জনগোষ্ঠী দেখা হয় অনেকটা বাঁকা চোখে। দেশের সবচেয়ে বেশি এমন শিশুর বাস কুষ্টিয়ায়। তথ্য বলছে এই সংখ্যা 69,080 জন। জটিল সমস্যায় ভোগা এসব বাচ্চাদের জন্য জেলায় আছে একটিমাত্র বিশেষায়িত স্কুল। সেই এনডিডি স্কুলটিও নানা সমস্যায় জর্জরিত, নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। অথচ এসব শিশুদের অনেকেই বেশ প্রতিভাবান, কম্পিউটার সহ নাচ, গান, ছবি আঁকা সহ নানা কাজে পারদর্শী, কিন্তু পাচ্ছে না পরিপূর্ণ বিকাশের সুযোগ। ফলে পরিণত হচ্ছে বোঝায় দেশ হারাচ্ছে দক্ষ মানব সম্পদ। আমি কাজকে পছন্দ করি। আমি নাচ, ড্রয়িং সবই পছন্দ করি। অভিভাবকরা বলছেন শিশুদের জন্য দরকার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, নেই শিক্ষা সরঞ্জাম। স্কুলের একজন প্রধান ব্যক্তি থাকা দরকার যে তদারকি করবে, নিয়ন্ত্রণ করবে বা পরিচালনা করবে, সেই ব্যক্তিবর্গটা নেই। অটো সার্ভিসের জন্য যিনি ছিল উনি মনে করেন চলে গেছে। আজকে প্রায় 2-3 মাস যাবত অটো সার্ভিস বন্ধ হয়ে আমাদের অনেক বাচ্চা কমে গেছে। অপ্রতুল সরকারি সহযোগিতায় বেগ পেতে হচ্ছে পাঠদানে, অভিযোগ শিক্ষকদের। জিনিসগুলা নাই, লেগো সিট নাই, কোনো পাজল সিট নাই, আমাদের ট্রাম্পোলিন নাই, বাচ্চারা যে জাম্পিং করবে সেই রুমগুলার ব্যবস্থা নাই। বরাদ্দ হলে টাকাটা যেটা পায় ভাতা, ওটা এত লেস অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে কিছুই হয়। সরকারি বরাদ্দ অনুযায়ী স্কুলটিকে সহযোগিতা দেওয়ার আশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসকের। জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার বা মানে ওই প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করার, এবং যদি উপরের দিকেও যদি আমাদের কোনো চিঠি লিখে যদি আমাদের অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হয় তাহলে আমরা সেটার ব্যবস্থা করব। কুষ্টিয়া জেলার দৌলতপুর, মিরপুর সদর ও কুমারখালীতে বিশেষ চাহিদা সম্পন্নদের সংখ্যা বেশি। শুধুমাত্র দৌলতপুর উপজেলাতেই আছে 21,347 জন। ডিভিসি নিউজ ডেস্ক।
সাতক্ষীরায় আশাশুনি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ চলছে চরম ধীর গতিতে। নির্ধারিত সময়ের 2 বছর পার হলেও কাজ শেষ না হওয়ায় টিনের ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান চলছে শিক্ষার্থীদের। ফলে শ্রেণীকক্ষ সংকটে চরম ভোগান্তিতে বিদ্যালয় দুটির শিক্ষার্থীরা। নির্মাণ কাজের এমন ধীর গতির জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে দুষছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ 2 বছর ধরে টিনের ছাউনি দেয়া ছোট দুটি কক্ষে পাঠদান চলছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একই চিত্র 97 নং দয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। সেখানেও চাচের বেড়ায় তৈরি জনাকীর্ণ কক্ষে চলছে পাঠদান। পুরনো ভবন ভেঙে দেয়ায় শ্রেণীকক্ষ সংকটে পড়েছে শিক্ষক শিক্ষার্থীরা। দুর্বিষহ হয়ে উঠেছে শিক্ষার পরিবেশ। দীর্ঘদিন ধরে আমাদের ভবনটি তৈরি না হওয়ায় আমাদের টেনশনের মধ্যে ক্লাস করতে হয়। টিনের গরমে আমরা অল্প জায়গায় গাদাগাদি করে বসতে পারছি না। 2024 সালের ভিতরে স্কুলটা সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু না হয় এই টিন শেডের ভিতরে শিক্ষার্থীরা খুব কষ্টের ভিতর দিয়ে পড়ালেখা করছে। কাজের এই ধীরগতির জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তরকেই দায়ী করছেন শিক্ষকরা। বাংলাদেশের কোনো স্কুল আমাদের স্কুলের মতো কষ্ট করে ক্লাস নেয় না কোনো টিচাররা। এখানে টিচারদের যেমন কষ্ট, স্টুডেন্টদের তেমন কষ্ট। আমার মনে হয় কন্ট্রাক্টরের কিছুটা গাফিলতি ছিল। ভবনের কাজ 3 ভাগের 2 ভাগ শেষ হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি শেষ হয় নাই। আর এমতো অবস্থায় বাচ্চাদের নিয়ে বহুত কষ্টে আছি। দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এলজিডি, ডিপিএসি যারা এই ওয়াশ ব্লক এবং ভবন নির্মাণের কাজে নিয়োজিত আছেন, যারা এই ক্ষেত্রে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছেন, তাদের আরেকটু তৎপরতা আমরা আশা করছি। যদিও কাজের ধীরগতির বিষয়ে দায়সারা জবাব দিলেন উপজেলা প্রকৌশল বিভাগ। 40% হয়েছে, যাই হোক ওটা একটু পিছায় আছে। ওরা মাঠে নামিছে, ওই ঠিকাদার মাঝে হলো তার কি সমস্যা জানি না, একটু গাফিলতিও করছিল, এখন আবার নামছে। দ্রুত এ পরিস্থিতি কাটিয়ে বিদ্যালয় দুটির শিক্ষার্থীরা স্বাস্থ্যকর পরিবেশে পাঠদানের সুযোগ পাবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডিভিসি নিউজ ডেস্ক। সাতক্ষীরায় আশাশুনি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ চলছে চরম ধীরগতিতে। ফলে শ্রেণীকক্ষ সংকটে চরম ভোগান্তিতে বিদ্যালয় দুটির শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসেন। বেলাল, বিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে জানাবেন। যেমনটি জানাচ্ছিলেন, আসলে বিদ্যালয়ের নির্মাণ কাজের যে ধীরগতি, একেবারে চরম ধীরগতি বলা যায়, এই ধীরগতির কারণে কিন্তু শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছিল। এবং এই বিদ্যালয়ে আমরা একটি বিদ্যালয়ে দাঁড়িয়ে আছি, দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়। সেখানের যে অফিসিয়াল যে কার্যক্রম, শিক্ষকদের বসার কোনো জায়গা নেই, তারা একটি ভাড়া কক্ষে বসেন এবং তাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই। বিশেষ করে গরমের সময় যেমন কষ্টে শিক্ষার্থীদের কাটে, এই যে প্রচণ্ড শীত, এখন শৈত্যপ্রবাহ চলছে, এই শৈত্যপ্রবাহের মধ্যেও কিন্তু তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আজকে শনিবার হয়, আমরা স্কুলে এসে আসলে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর সাথে যোগাযোগ করতে পারিনি। তবে জেলা শিক্ষা অফিসারের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে উপজেলা প্রকৌশল এবং ঠিকাদার দুটি দপ্তরেরই যে ধীরগতি, তাদের যে অবহেলা, তার কারণেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের সাথে এখানকার একজন অভিভাবক রয়েছেন, আমরা একটু জানতে চাই যে বিদ্যালয়ের যে ধীরগতি, নির্মাণের যে ধীরগতি, এতে আপনাদের কি ধরনের অসুবিধা হচ্ছে শিক্ষার্থীদের? আমাদের এখানে 24 সালে কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে এই 25 সাল শেষ হতে যাচ্ছে, এখনো কাজ দেরি হচ্ছে। আমাদের এই কাজের দেরিতে আমাদের বাচ্চা কাচ্চা পড়াশুনো, বাথরুম এবং জলের টিউবওয়েল এসব অনেক অসুবিধার মধ্যে আছে। যাতে তাড়াতাড়ি কাজ শেষ হয়, আমরা তাদের জন্য আবেদন ভালো হয়, যত তাড়াতাড়ি শেষ হয় সেটাই চাচ্ছি। কিংবা পাশে যে রুমটা করা হয়েছে সেখানে পড়াশুনোরও অসুবিধা হচ্ছে। সেখানে হচ্ছে একটা বাথরুমের চাষের বেড়া দিয়ে অনেকগুলো ছেলেমেয়ে দেখা যায়, পড়াশুনোর কষ্ট। আসলে 2024 সালে যে কাজ শেষ হওয়ার কথা, সে এখন কিন্তু 26 সাল। এই 26 সালেও এই কাজ শেষ হবে কিনা, এটি নিয়েও কিন্তু স্থানীয়দের মধ্যে সংশয় রয়েছে। তারা দাবি জানাচ্ছেন যত দ্রুত সম্ভব বিদ্যালয়ের কাজটি শেষ করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা। তো এই ছিল সুনন্দা সাতক্ষীরা থেকে। বেলাল, ধন্যবাদ আপনাকে।
পৌষের শেষ দিকে দেশের কয়েক জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় টানা 6 দিন বইছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পঞ্চগড়ে কাবু মানুষ। জেলা জুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী। কুড়িগ্রামে গেল 4 দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান। রায়হান, শীতে জনজীবনে কেমন প্রভাব পড়েছে আর আজকে পঞ্চগড়ের তাপমাত্রা কত জানাবেন? উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো এবারও আমরা শীতের তীব্রতা ব্যাপক লক্ষ্য করছি। গত ডিসেম্বরের শুরু থেকে কিন্তু শীতের তীব্রতা কম থাকলেও ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির এই প্রথম সপ্তাহে তীব্র শীত যেন নাড়ান দিচ্ছে জেলার মানুষজনকে, এবং এই তীব্র শীতে মানুষজন একেবারে কাহিল হয়ে পড়েছে। জনজীবন বলা যায় অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে তীব্র শীতের কারণে। কিন্তু এই জেলার মানুষজন যারা শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ, তাদের প্রতিদিনই কাজের সন্ধানে সকালবেলা বের হতে হয়। তবে এই তীব্র শীত উপেক্ষা করে কিন্তু তাদের কাজের সন্ধানে বের হতে গিয়ে অনেক সময় দেরি হয়ে যায়। অনেকে কাজ না পেয়ে বাসায় ফিরে আসতে বাধ্য হন। অনেকে আবার কাজে গেলেও শীতের তীব্রতায় কিন্তু ঠিকমতো কাজ করতে না পারে, দুপুরের মধ্যেও তাদের কাজে বিরতি দিয়ে বা বাদ দিয়ে কিন্তু চলে আসতে হয়। এছাড়া কিন্তু আমরা দেখছি যে এই শীতে যারা কৃষক রয়েছেন তাদের তীব্র শীত উপেক্ষা করে কিন্তু ফসলের জমিতে কাজ করতে হচ্ছে। কিন্তু আলু, মরিচ সহ ভুট্টা, অন্যান্য যেসব ফসল রয়েছে এই মৌসুমের, সেই ফসলগুলোতে তীব্র পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে। আলুতে লেড ব্রাইট সহ পাতা কোঁকড়ানো নানা ধরনের শীতকালীন যেসব রোগ বালাই আসলে দেখা যায় সেগুলো কিন্তু হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে এই বোরো ধানের বীজতলা যে এই মৌসুমে চাষাবাদ করা হয়ে থাকে, যে বোরো ধানের বীজতলাও কিন্তু তীব্র শীতের কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং এই শীত এলেই কিন্তু জেলার মানুষজনের ভোগান্তি আসলে অনেকটাই বেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সর্বশেষ। রায়হান, ধন্যবাদ আপনাকে।